গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজকে আবার হস্তশিল্প মেলায় যাচ্ছি, দেখি বুঝতে পারছো চলেছি আমার পক্ষীরাজে করে, কারণ হাজব্যান্ড চলে এসেছে। তো নিউটাউনের এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে, চারিদিকে নানা রকম লাইট, রাস্তার ঝাঁ চকচকে ব্যাপার, প্রতিদিন তিলোত্তমা যেন স্মার্ট অ্যান্ড গর্জিয়াস হয়ে উঠছে, তাই না? দূরে ওই যে বিশ্ব বাংলার যে হ্যাঙ্গিং হোটেলটা আমার ভীষণ প্রিয়, লাইট ফাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। কে জানে আগামী বর্ষ শেষের আনন্দ উদযাপনের জন্য বা নতুন বছরকে ওয়েলকাম করবার জন্য আমি এখন চলেছি কিন্তু হস্তশিল্প মেলার উদ্দেশ্যে। হস্তশিল্প মেলায় দেখা যাক আজ কী কী জিনিস আমি কিনতে পারি। সারা রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে নানা রকম তাদের ট্র্যাডিশনাল কিছু মানে হস্তশিল্প থাকে। সারা রাজ্য ঘুরে তো সমস্তটুকু কেনাকাটা করার সুবিধা নয়। পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা কৃতজ্ঞ, যেরকম একটা সুন্দর করে মেলার মতো অর্গানাইজ করে তাদের সমস্ত কার্যকলাপ যেগুলো থাকে, তাদের যেগুলো হস্তশিল্প থাকে সেগুলোকে এক ছাদের তলায় নিয়ে আসে, যেখানে তাদেরকেও কোনো মিডিয়াম হয়ে ভায়া হয়ে বিচতে হয় না। তারা নিজেরা নিজেদের ক্রিয়েটিভিটিগুলোকে নিয়ে আসে, সেল করে, আর আমরা সেখান থেকে ডাইরেক্ট কিনতে পারি। তো এখানে নানা রকম জিনিসই তোমার আসে, বিভিন্ন মানে ধরো বাঁকুড়ার ঘোড়া থেকে ধনেখালির তাঁত, মেদিনীপুরের পিংলার পটচিত্র থেকে দিনাজপুরের বাঁশের কাজ, বর্ধমানের নতুন গ্রামের কাঠের প্যাঁচা থেকে মজিলপুরের বাবু পুতুল, কত কিছু পাওয়া যায়। এত সুন্দর হাতের কাজ যা দেখে মানে স্থির থাকা সম্ভব নয়। আমি তো শুধু দু চোখ ভরে দেখছিলাম, ঠিকই করতে পারছি না কোনটা নেবো আর কোনটা রাখবো। এই দিদি এত সুন্দর করে বেতে ঝুড়ি বুনছিল, ভাবলাম খানিকক্ষণ দেখি, আমার আবার এগুলো দেখতে ভাল লাগে। দিদিকে তো আর বলতে পারবো না একটা বুনতে দেবে, না জানি লাঠি উঁচিয়ে যদি তাড়া করে, তাই চোখের শান্তি করছিলাম, দেখছিলাম। এখানে বেতের ঝুড়ি থেকে শুরু করে কত কিছু গো। এই যে পুতুলগুলো দেখছো না, প্রত্যেকটা কিন্তু কাঠের। আমি যেন 10 মিনিট ধরে দেখিয়েছি আর ভেবেছি কত নিখুঁত এই কাজটা করতে হয়েছে। তারপর তাকে ঘষা, তারপর তাতে পালিশ করা, মানে অসম্ভব কর্মকাণ্ড। তাই জন্য বিশ্বাস করো, দাম জিজ্ঞাসা করে তাদের যে ক্ষমতা, মানে যে এই যে এত সুন্দর কার্যক্ষমতা, তাকে ছোট করিনি। আর এই যে সেই মুখোশ, গত ব্লগে দূর থেকে দেখিয়েছিলাম, এই ব্লগের সামনে থেকে তোমরা দেখো। এই মুখোশ ঘরে থাকলে আর কিছু লাগবে? আমার মতো মানুষের তো আর কিছু দেখতে লাগবে না। যাই হোক, এইগুলো হচ্ছে ল্যাম্পশেডের মতো কিছু নিচে মুখোশ আছে, এগুলো কাঠে। দূরে দুটো স্তম্ভের মতো আছে, জানি না এটা দিয়ে মানুষ কি করবে। ওই ফাঁক দিয়ে অন্ধকার ঘরে লাইট জ্বললে আমি তো ভাববো জ্যান্ত অপদেবতা এসে সামনে দাঁড়িয়েছে। দাঁড়াইনি বাপু, যা আমার পছন্দ না তা আমি কিনি না। ড্রাগনটা কি সুন্দর বানিয়েছে। আর এই হচ্ছে অগণিত ল্যাম্পশেডের ছড়াছড়ি এবারের হস্তশিল্প মেলায়। বাঁশের জিনিস, কিন্তু এত নিখুঁত কারুকার্য, স্যালিউটেবল। স্যালুট জানাই আমার বাংলার ঘরের মানে পুরো আনাচ কানাচে বসে থাকে এই সমস্ত হস্তশিল্পীদের, যাদের এত নিখুঁত কাজ, এত নিখুঁত প্রচেষ্টার, এত সুন্দর সমন্বয়ে এই হস্তশিল্প মেলা গড়ে উঠেছে। কিছু দেখছিলাম আর কিছু জিনিসের দাম জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তুমি যদি গরম কড়াই বসিয়েছো আর ভুলে গেছো কড়াইটা বসানো আছে গ্যাসের উপরে, আচমকা তাতে হাত পড়ে গেল। যেমন তোমরা ছ্যাঁকা খাবে, আমি ঠিক সেরকম ছ্যাঁকা খেয়েছি। জয়ের গৌরহরি। এই মূর্তিটা ভীষণ পছন্দ হয়েছে। দাম আমি আর এখানে অন ক্যামেরা বললাম না, প্রতিটা জিনিসেরই গগনচুম্বী দাম। তো যাই হোক, কেনার চেষ্টা করিনি, কারণ জোর ছ্যাঁকা লেগেছিল। তো আমি দূর থেকে বসে বসে দেখছিলাম। ভীষণ শখ ছিল একটা ওই তোমার এই যে টুলগুলো কেনার, বসার জন্য একটা টুল, ছোট্ট পাড়া, 600 টাকা দাম। হয়তো তার পরিশ্রমের তুলনায় কম, কিন্তু আমার পকেটের সাধ্যের তুলনায় বেশি। তাই প্রচেষ্টা না করে মেলাটাকে চুপচাপ ঘুরছিলাম। এরকম একটা ইজি চেয়ারের আমার ভীষণ শখ, জানো। কোনো কাজ থাকবে না, কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ওটার মধ্যেই ঘুমিয়ে যাব। এখানে দাম জিজ্ঞাসা করেছিলাম, দামটা শোনার পর স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছি। মনে মনে বুঝে নিলাম 5-7 লম্বা খাটটা আছে তো, না হয় সেখানেই ঘুমিয়ে পড়ব। কিন্তু প্রতিটা কাজ এত সুন্দর। এই যে দেখছো মাঝখানের ঝাঁঝরির মতো যেটা আছে, একটা কিনবো ভেবেছিলাম, মাতারানির সামনে রেখে দেব। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এটার দাম কত?
বললো 30,000 টাকা। বললাম ঠিক আছে ভাই। সোজা একদম উল্টো দিকে মুখ। না মানে হয়তো তাদের পরিশ্রমের কাছে দামটা কম, কিন্তু যাই হোক, সাধ্য ছিল না। কিন্তু কাজগুলো ভীষণ সুন্দর, এ কথা এক বাক্যে অনস্বীকার্য। কার্পেটের মানে যেন মনে হবে রাশি রাশি কার্পেট, মানে দুর্দান্ত দুর্দান্ত কালেকশন। কিন্তু ওই যে একই গল্প, একটা ছোট্ট কার্পেট আমার ডাইনিং টেবিলের তলায়, শীতের মধ্যে ঠান্ডা লাগে পায়ে, দাম জিজ্ঞাসা করছিলাম, ভীষণ দাম, কিন্তু জিনিসগুলো ভালো। এর থেকে কমে আমাকে ফ্লিপকার্ট দিচ্ছিল, বাড়ি এসে চেক করেছিলাম। এই পটচিত্রগুলো যখন দেখাচ্ছিলাম ওই চাদর মুড়ি দিয়ে, ভাই বলল, দিদি তুমি নেবে নাকি? আমি বললাম না ভাই, মেয়েদেরকে দেখানোর চেষ্টা করছি একটা চিত্রের মধ্যে, এত বড়োর মধ্যে কি সুন্দর পুরো একটা গল্প খোদাই করা আছে, বা গল্পটাকে একদম সুন্দর তুলিতে তোমরা এঁকে ধরেছো, সরা দিয়ে কি সুন্দর আঁকা আছে। ভাই নিয়ে গেল কাছে, শোনো ভাইয়ের গান। আবার পদ্ম ফুলে জন্ম মাগো মনসা কুমারী, আড়াই রাজ্য বড়া নয় মনসা চলে যায়, আবার তার দিকে দুষ্টু বেনায় আড়ে চোখে চায়, আড়ে চোখে চাইলো বেনা মচড়াই দাঁড়ি, কাঁধে তুলে নাচে বুড়া হাতলের বাড়ি, যদি বেটি ঢেমনির নাগল যদি পায়, মারিব হাতলের বাড়ি কমল চূড়ায়, ওই গালি বিশরি আপনে শুনিল, শোধ করে চাঁদি বেনার ছয় পুত্র খেল, ছয় পুত্র খেয়ে গো ছয় বধু কইল আর, জন্মে নাই দিল বুড়ার মরা প্রদান, গীতি গানে মধ্যে সবানি, সদায় সমরে বুড়া চানি মুড়ি টানি, আছে রে মোর কোলের পুত্র দুর্বল লক্ষ্মীধর, এর বিবাহ দিতে চলো নিচনি নগরে গর্ব অমূল্য বেনানি, তার মেয়ের নাম রেখেছে বেহুলালা চুনি, সম্বন্ধ করিতে গেল জনদন বুড়া, পানি খেয়ে মুখ করেছে মরি গেই বুড়া। ভাইয়ের গান তোমাদেরকে শোনালাম, কেমন লাগছে জানিও। এই যে দেখো কি সুন্দর সুন্দর এক একটা না, আমার এত ভালো লাগছিল। বাবানার খুশির এই মা দুর্গা চোখ বন্ধ করে আছে, আর দুপাশে যে গণেশ আর কার্তিক, এটি ভারী পছন্দ হয়েছিল। ফেরত আনলাম দাম শুনে ছ্যাঁকা খাওয়ার পরে, যে না, মার চোখটা বন্ধ আছে, মার চোখ খোলা থাকলে কিনে দিতাম। এই বলে তো আমার কার্তিক গণেশ নিয়ে আমি বাড়ি এসেছি জানো, মানে লক্ষ্মী সরস্বতীকে নিয়ে। কিন্তু এক একটা কাজ অনবদ্য, দাম করে দিয়ে ছোট করতে নেই, প্রতিটা জিনিস নিখুঁত নিপুণ, তাই না? এইগুলোই আমার মেলায় দেখতে ভাল লাগে। সবই যে কিনে ঘরে আনতে হবে এর তো কোনো মানে নেই, দেখতেও তো কোনো কোনো জিনিস ভীষণ ভাল লাগে। এবার এখান থেকে বেরিয়ে সামনে যেটা মেলা দেখছো ওই মেলাতে ঢুকবো। তো রাস্তাটা পার হওয়ার পর কিছু দূরে দেখি পুরো একটা জটলা, একটা গাড়িকে ঘিরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আমি এগোলাম একটুখানি, মাথাটা গলাবার চেষ্টা করলাম। সেখানে গিয়ে দেখি এটার উল্টো দিকে একটা বিয়ে বাড়ি আছে, ভাড়া দেওয়া হয়। সেখানে বিয়ে খেতে এসেছে ছেলে বৌমা না মেয়ে জামাই জানি না, বয়স্ক বাবা মাকে নিয়ে আর একটি বাচ্চাকে নিয়ে। ভদ্রলোক ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন গাড়ির ভিতরেই। মেয়ে এক বোতল ঠান্ডা জল এই প্রচণ্ড ঠান্ডায় ওই ঘর্মাক্ত ভদ্রলোকের গায়ের উপর ঢালবে, কিছুতে কেউ আটকাতে পারছে না। তবু মেয়েটি তাকে হসপিটাল নিয়ে যাবে না। আর ভদ্রলোক কেমন যেন একটা ফ্যালফ্যালে দৃষ্টিতে তাকিয়ে আর প্রচণ্ড ঘেমে গেছে। হাজার মানুষের অনুরোধ কিছুতে মেয়েটিকে টলাতে পারিনি। আমি লাস্টে গিয়ে উবেরের ড্রাইভারকে বললাম, আপনি এখান থেকে নিয়ে হাসপাতালে যেতে পারছেন না? যারা যারা যাবে, না যাবে তাদের ফেলে দিয়ে ভদ্রলোককে নিয়ে চলে যান। উবেরের ভদ্রলোক বললে, একদম ঠিক বলেছেন দিদি। তারপর ওই গাড়ি নিয়ে মেয়েটিকে জবরদস্তি তুলে
তারপর নিয়ে গেল। বোঝো, বিয়েবাড়ির খাবার জন্য বাবার জীবন গেলেও ক্ষতি নেই। অদ্ভুত বিরল বিরল জিনিসের সাক্ষী হয়ে থাকলাম এবারের হস্তশিল্প মেলায়। আর একটা তো বলে তোমাদের বোঝাতে পারবো না। পুরো মেলা ঘুরে যখন আমি বাড়ি ফিরছিলাম, তখন ওই মেলায় দেখি একটি মেয়ে একটা বয়স্ক ভদ্রমহিলার কাছে বসে ভীষণ কাঁদছে। ক্রস করে চলেই এসেছিলাম। কিছুটা এগিয়ে যাবার পর আমার হাজব্যান্ডকে বললাম, কেন মানুষ কাঁদছে, এড়িয়ে চলে যাব? মেলা পুরো বন্ধ হয়ে আসছে, একবার জিজ্ঞাসা করবো না মেয়েটির কোনো বিপদ হয়েছে কি না? আমার হাজব্যান্ড বলল, তুমি কি করবে যদি বিপদ হয়? আমি বললাম, কিছু করতে না পারি, যদি কোনো সাহায্য ছোটোখাটো করে মেয়েটাকে উপকৃত করতে পারি। তো হাজব্যান্ড দাঁড়িয়ে থাকলো। মেয়েটার কাছে গিয়ে বললাম, তুমি কাঁদছো কেন? তখন পাশে বসা ওই ভদ্রমহিলা, কারণ মেয়েটি এত কাঁদছে সে উত্তরই দিতে পারছে না, পাশে বসা ভদ্রমহিলা আমাকে বলল যে, জানো মা, হস্তশিল্প মেলায় এসছে মায়ের সাথে, আমি ওর পাড়াতুতো দিদা, কিন্তু এ কদিনে মেলায় ওর এক ফোঁটা বিক্রি হয়নি গো। মেয়েটির তো বাবা, বুঝতেই পারছো, নেশা করে পড়ে থাকে। মা মেয়েতে এসছে দুটো যদি রোজগার হয়। মেয়েটির বিয়ে হয়েছিল কিন্তু স্বামী তাকে নেয়নি। তো যাই হোক, এই সমস্ত কথাগুলো শুনলাম। তারপর মেয়েটিকে বললাম, তুই যে কাঁদছিস, ও তার আগে এটা দেখে নাও, এটা হচ্ছে আমার অমৃত। ফুচকার আলু কাবলি আমার খেতে খুব ভাল লাগে। কাদের কাদের ভাল লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। যে মুহূর্তে আমি আলু কাবলি দেখেছি, একদম টুট পড়ো কুঁদ পড়ো, আমার হাল এরকম হয়ে যায়। আলু কাবলি খেতে আমি ভীষণ ভালোবাসি। আলু কাবলিটা খেয়ে নিই, বাকি গল্প তারপর বলছি এক্ষণে। এখন কথা বলছি না, পরে বলবো। আলু কাবলি খেয়ে আবার পিঠের দোকানে চলে আসলাম। পাটিসাপটা দেখেছি তো, গরম গরম করছিল। তারপর এই যে মেয়েটির কথা বলছিলাম, নাম ওর চুমকি বাঘ, ভীষণ কাঁদছিল। কাছে বসলাম, বসিয়ে বোঝালাম, মেয়েদের কাঁদতে নেই রে, মেয়েরা শক্তির জাত, মেয়েদের কাঁদলে চলে নাকি? তোর মধ্যেই তো দুর্গা আছে, না হলে কি করে পারলি এত ধাক্কা খাওয়ার পরও এত বড় একটা আয়োজন করতে মায়ের সাথে? পারবি, হেরে যাস না। তোর কথা না হয় আমি আমার এই ছোট্ট চ্যানেলে বলে দেব, যদি কটা মানুষও আসে। তখন পুরো ওর একদম বাক্স প্যাটরা গুছিয়ে ফেলেছে, কেনার কোনো অবকাশ ছিল না। হাতে যথা কিঞ্চিত আমার সামর্থ্য মতো আমি ওকে একটু দিলাম। চলে আসছিলাম, দূর থেকে ওই বয়স্ক ভদ্রমহিলা ডেকে আমাকে বললেন, একটু দাঁড়াও মা, তুমি যে ওর জন্য করলে, ওর কান্না মুছে হাসি দিলে, তো একটু তোমার সেবা দেবে না? আমি বললাম, আমার আবার কিসের সেবা গো? ওরা হয়তো প্রণামকে সেবা বলে। মেয়েটি দৌড়ে এসে দুটো পা ধরে কাঁদতে লাগলো। বললাম, কাঁদিস নে, সামনের বছর যখন আসবি এই মেলা চত্বরে আমি তোকে ঠিক খুঁজে নেব, অনেক কিছু কিনে নিয়ে যাব। তারপর বাড়ির দিকে এলাম। হস্তশিল্প মেলা খুব আনন্দের সাথে গেছি, কিন্তু দুটো ঘটনা মনটাকে পুরো নাড়িয়ে দিল। সন্তানের কাছে আনন্দ এত ইম্পর্টেন্ট যে বাবা মায়ের অসুস্থতারাও মনে হয় এত জোর দিতে পারলো না। বাবাটার পুরো চোখ উল্টে যাবার জোগাড়। মেয়ে বলছে, কিচ্ছু হয়নি, একটু জল দিলে ঠিক হয়ে যাবে, বিয়ে বাড়িতে যেতে হবে আমাদের। ধমক না দিলে এবং বেশ কোমর গুজে ধমক না দিলে মেয়েটিকে ওখান থেকে কেউ 1 ইঞ্চি হেলাতে পারছিল না। ট্যাক্সি যতক্ষণ না মিলিয়েছে ততক্ষণ গ্যাঁট হয়ে দাঁড়িয়েছিলাম, বিয়েবাড়ি ঢুকতেই দেবো না, তার বাবাকে আগে হাসপাতাল নিয়ে যেতে হবে। আমি জানি না ওনার কী হয়েছিল, কিন্তু বলে না গোল্ডেন আওয়ার একটা আছে, তো সেটার জন্য হাসপাতালে গেলে বাবা তো সুস্থ হয়ে যাবে। কত বিয়েবাড়ি আসবে আর যাবে, কি জানি পৃথিবীতে কত বিরল মানুষ আছে। আমার শাশুড়ি বলতো, চুল এমনি পাকে না, বয়স আর অভিজ্ঞতা চুলকে পাকায়। সত্যি বাবা, কত জীবনে বিরল জিনিস আরও দেখতে হবে কে জানে। বিয়ে খাওয়ার জন্য এই দৃশ্য, ওদিকে ওই মেয়েটার অসহায় কান্না, এত কিছু আমরা খরচা করি, দুটো সাধারণ মানুষের জন্য করলে ক্ষতি বা কী? এত মানুষ মেলায় আসে, এই মানুষগুলোর কাছে কেউ কেন কিছু কেনে না? যদি বলবে এত বড় মেলা, জনে জনে সকলের কাছে কি কেনা সম্ভব? সত্যি কথা। কিন্তু এই মেয়েটা যখন কাঁদছিল, কত মানুষ দেখেও চলে যাচ্ছিল, নাইবা সে তোমাদের কাছে কোনো জিনিস বিক্রি করলো। কত কিছু তো চারিদিকে, কত খাতে খরচা করি, মেয়েটার হাতে দিতে পারতাম। আমি দেওয়া মাত্র যে হাসিটা উপহার পেয়েছি আর যে ভালোবাসাটা উপহার পেয়েছি,
এটাই এবারে আমার হস্তশিল্প মেলার সব থেকে বড় পাওয়া। আমি এক রাশ খুশি কিনে এনেছি। এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, মেলায় কি কিনেছি। চলো আজকের ব্লগ এভাবেই শেষ করি। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, মুখে একটা চওড়া স্মাইল নিয়ে আছো। যে চিনি তোমাদেরকে দেয় তোমরা সকলের মাঝখানে ছড়িয়ে দাও। নিজের খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, নিজের ফ্যামিলির খেয়াল রাখছো, নিজের বাড়ির পুচকুগুলোর খেয়াল তো অতি অবশ্যই রাখছো। চলো, জয় মাতা দি, গুড নাইট।